নারায়ণগঞ্জে মাছ ব্যবসায়ী মিলন হত্যার ঘটনায় মামলা, স্বৈরাচার হাসিনা, শামীম ওসমান, ওবায়দুল কাদের সহ আসামি ৬২ জন। আহত শিক্ষার্থীদের পুনর্বাসন করা না গেলে সমাজ সুস্থ হবে না, সমাজ কল্যাণের সব প্রকল্প তরুণদের গুরুত্ব দিয়ে সাজানোর ঘোষণা। সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের বিরুদ্ধে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জমি দখলের অভিযোগ, প্রমাণ প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা। তুরস্কে আরেকটি সেতু ধ্বংস করল ইউক্রেনীয়রা। রাশিয়াকে পারমাণবিক হামলার উস্কানি দিচ্ছেন জেলেনস্কি, অভিযোগ বেলারুশের। এবং ইপিএল এ জয় দিয়ে শুরু ম্যান সিটির, মৌসুমের শুরুটা ভালো হলো না এমবাপ্পের, লা লিগায় হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। দর্শক শুনছেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাছ ব্যবসায়ী মিলন হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ ৬২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার রাত ১২টার দিকে মিলনের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমিরি ওসমান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ নিজাম। মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু। পুলিশ জানান, গত ২১ জুলাই আসামিরা রাস্তায় অবস্থানরত ছাত্র জনতার ওপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভীতির সৃষ্টি করে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ও মারধর করেন। তখন মিলন মাছের আড়ত থেকে বাড়ি ফেরার পথে বুকে গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে সাইনবোর্ড এলাকায় অবস্থিত প্রো অ্যাক্টিভ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মিলনকে মৃত ঘোষণা করেন। ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা লং মার্চে যোগ দিয়ে রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে মারা যান সুজন মিয়া। স্বামীকে হারিয়ে দিশেহারা সুজনের স্ত্রী লাইজু আক্তার। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে ২ সন্তানের লেখাপড়া। বাবাহারা সন্তানদের জন্য চান রাষ্ট্রীয় সহযোগিতা। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম। দিন খাইছে বুঝছেন, আমার এই সন্তান দুটোর এখন লেখাপড়া নাই, মাইনছে দুটো করে খাওয়ান দিতে চাই। এই কান্না উত্তরায় পুলিশের গুলিতে প্রাণ হারানো সুজনের পরিবারের। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার। অভাব অনটন গ্রাস করেছে তাদের। বাবা হারানো ২ সন্তান নাহিদ ও সুমনার চোখে মুখে শুধুই হতাশা। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে লেখাপড়া। বাবার ঘরটি সন্তানেরা হাতড়ে ফেরে স্মৃতির খোঁজে। কেউ তো আমাদের দেখতে পারবো না, বাবা স্যার আমরা থাকতে পারবো না। দিনে না দিন আমাদের খাওয়াতে কষ্ট দেয় নাই, খুবই আদর করছিল আমাদের আব্বু। আমার অনেক কষ্ট আছে, ৩ খাইছি ৩ পড়াইতে, আমার আব্বু আমার কষ্ট দেয় নাই। সুজনের স্ত্রী লাইজু জানান, সেদিন সকালেই সুজন বেরিয়ে যান ছাত্র জনতার লং মার্চে অংশ নিতে। পরের দিন ফেরেন ঠিকই, তবে লাশ হয়ে। পরে নিজ জেলায় গাইবান্ধায় দাফন করা হয় সুজনকে। ৫ তারিখে আমাকে বলে গেছে, বলে আমি একটু আওয়ান কথা কয়া আমার কাছে আর নাই। পরে আমি সারা রাত অপেক্ষায় আছি, নাই। পরে অনেক খোঁজাখুঁজি করছি। ৬ তারিখে সকাল ৬টা বাজে, মঙ্গলবার ৬টা বাজে আমি উত্তরা গেছি। পরে হলো অনেক কয়েকজন সেনাবাহিনী আছিল। পরে আমি এর ছবি দেখাইছি, আইডি কার্ড। পরে জিগাইছি, কইতাছে বলে আপা এনে তো অনেক লোকে মারা গেছে, তো একটু তোরা মেডিকেল আমরা ভাগ করে দিছি, অনেক চেষ্টা করে দেখেন খোঁজাখুঁজির পর দুল পান। পরে উত্তরা বাংলাদেশ মেডিকেলে যায় আমি উনি লাশ পাইছি। স্বামী দেশের মানুষের অধিকার আদায়ে জীবন দিয়েছে, এটা ভেবে কিছুটা সান্ত্বনা খোঁজার চেষ্টা করলেও লাইজু চিন্তিত ২ সন্তানের ভবিষ্যৎ নিয়ে। আমার সন্তান দুটো অনেক কষ্টে আছে জানেন, আমাকে কেউ সাহায্য করে না, আপনারা একটু দেখেন। শেখ হাসিনা সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে ঢাকা লং মার্চে যোগ দিয়ে সুজনের মতো অনেকেই ঢলে পড়েন মৃত্যুর কোলে। এমনও প্রায় হাজারো মৃতদেহ পেরিয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় স্বৈরাচারী সরকারের। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্ন্ডের
সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশান দলের চেয়ারপারসন অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপি স্থায়ী ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শাম্মা ওবায়েদ অংশ নেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জমি দখলের অভিযোগ উঠেছে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের বিরুদ্ধে। 7 বারের স্থানীয় সংসদ সদস্য বাগান করার নামে দখল করছেন সংরক্ষিত এই বনের জমি। সব জেনেও চুপ থাকতে বাধ্য ছিল বন বিভাগ। বনের জমি দখলের বিষয়টি যাচাইয়ে গোয়েন্দা সংস্থা সহ প্রধান উপদেষ্টার দৃষ্টি কামনা করেছেন সচেতন মহল। সহকর্মী সালে এলাহি কুঠির পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। বনের জমি দখল করায় এবার সামনে এলো সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের নাম। মৌলভীবাজার 4 আসনের 7 বারের এই সংসদ সদস্য ক্ষমতার ছোঁয়া পেয়ে হয়ে ওঠেন প্রতাপশালী। প্রভাব কাজে লাগিয়ে শ্রীমঙ্গলের লাউয়াছড়া সংরক্ষিত বনে চা বাগান করার জন্য জমি দখল করেছেন বলে অভিযোগ উঠেছে। 6 বছর আগে মাত্র 11 লাখ টাকার বিনিময়ে 4 একরের বেশি জমি কিনে নেন আব্দুস শহীদ। দেশ টিভির অনুসন্ধানে জানা গেছে সাবেরি টি প্লান্টেশনে জায়গার পরিমাণ 10 একরের বেশি। 10 একর জমি কিভাবে হলো এমন কোনো তথ্য সাব রেজিস্ট্রার অফিসে পাওয়া যায়নি। ক্ষমতার জোরে বনের জমি গিলে খাওয়ায় বন হারাচ্ছে বৈচিত্র্য, হুমকির মুখে বন্যপ্রাণীরা। সবকিছু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি সচেতন নাগরিকদের। ক্ষমতার অপব্যবহার করে মৌলভীবাজারের পাহাড় দখল, জলমহাল, বালুমহাল দখল করে প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্য দিয়ে এবং রাষ্ট্রীয় ভাবে তার উদ্ধার কাজ সম্পন্ন করার আহ্বান জানাই। ক্ষমতার কাছাকাছি এসে অনেকেই অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ভীষণ জরুরি। বিগত দিনগুলিতে যেসব ক্ষমতার অপব্যবহার হয়েছে, মিসইউজ অফ পাওয়ার অলওয়েজ নিন্দনীয়, গৃহীত, সমর্থনযোগ্য তো নয়। এই ক্ষমতার অপব্যবহার করে যারা যেখানেই তারা সম্পত্তির লুণ্ঠন করেছেন, এগুলার তদন্ত করে বিচার হওয়া উচিত। আব্দুস শহীদ দীর্ঘদিন ক্ষমতায় থেকে শ্রীমঙ্গল ও কমলগঞ্জে গড়ে তুলেছেন ত্রাসের রাজত্ব। মনমতো গড়েছেন নিজের সাম্রাজ্য। স্বৈরাচার হাসিনা পলায়নের আগেই পরিস্থিতি টের পেয়ে সপরিবারে দেশ ত্যাগ করেন সাবেক এই কৃষিমন্ত্রী। নিউজ ডেস্ক, দেশ টিভি। পাবনাতে অনলাইন জুয়ার রমরমা ব্যবসা। স্মার্টফোন ও ইন্টারনেটের সহজলভ্যতায় তরুণ ও প্রবাসীরা জড়িয়ে পড়েছে এই ভয়ানক ফাঁদে। জুয়ার টাকা জোগাড় করতে জড়িয়ে পড়েছে চুরিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। সাধারণ মানুষকে সর্বশান্ত করার এমন কার্যক্রম প্রকাশ্যে চললেও তৎপরতা নেই আইন শৃঙ্খলা বাহিনীর। এস এ আসাদের তথ্য ও চিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়া ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। লোভে পড়ে তরুণরা আসক্ত হচ্ছে জুয়ায়। এমনই ঘটনা ঘটেছে পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে। ক্রিকেট প্রেমী রাসেলকে টার্গেট করে বেটিং সাইটের এজেন্ট মোহাম্মদ আলী জীবন। গত 2 বছরে কিশোর রাসেলকে প্রলুব্ধ করে কয়েক লাখ টাকা জুয়ার বিনিয়োগ করিয়েছে জীবন। বাজিতে হেরে রাসেল এখন 2 লাখ টাকার ঋণী। টাকা শোধে জীবনের পরামর্শে রাসেল চুরি করে মায়ের গয়না। মে মাসে সুজানগর বাজারের কর্মকার জুয়েলার্সে গয়না বন্ধক রেখে চড়া সুদে ঋণ নেয় 1 লাখ টাকা। বললো যে তুমি তো আইপিএলে ম্যাচ বোঝো। আমি বললাম যে আজকে হায়দ্রাবাদ জিতবে, মানে এরকম আমি বলছিলাম। বলার পরে তা বললো যে এখানে তো টাকা পাওয়া যায়, তুমি কি করো, এখানে 500 টাকা লাগাইলে তুমি 1000 বা যখন যেরকম অনেক টাকাই পাওয়া যায়, তুমি ম্যাচ ধরতে পারলে। রায়পুরে কৃষ্ণ কর্মকার আসছিল, আমাকে ওই পাঠাইছিল 1 লাখ টাকা, আমি বন্ধক রাখছিলাম। আমাদের সমিতিতে রাখা আছে, এটা রাসেল নামে। মানসিক চাপ ও অনুশোচনায় মাকে গয়না চুরির কথা জানিয়ে দেয় রাসেল। তথ্য প্রমাণ সহ এজেন্ট জীবনের বিরুদ্ধে সুজানগর থানায় অভিযোগ করে রাসেলের পরিবার। তবে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আমি এলাকা থেকে কোনো সহায়তা পাইনি। আমি গিয়েছিলাম আইনের মাধ্যমে, আইনের মাধ্যমে যায় আমি কোনো সহায়তা পাবো, কিন্তু আমি আইনের মাধ্যমে যাও সহায়তা পাইনি। স্থানীয়রা জানান, নাজিরগঞ্জ ইউনিয়নে বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রকাশ্যে সক্রিয় অন্তত 10 জন অনলাইন জুয়ার এজেন্ট।
আমরা এই খেলার মানে ঘোর বিরোধী এবং তার প্রতিকার চাই আর এই তদন্তটা পুলিশই ভালো জানে কি হবে, এটা পুলিশই প্রতিকার করতে পারে। যত টাকা লাগাবে তার চাইতে 2 গুণ দিবে, 3 গুণ দিবে, 4 গুণ দিবে, 5 গুণ দিবে। কোমলমতি যারা স্কুলগামী ছেলেমেয়েরা যাদের লেখাপড়া করার দায়িত্ব, তারা সেই দিকে ধাবিত না হয়ে অন্যদিকে ডাইভার্ট হচ্ছে। এখানে বসাইছি, ওর বসাতে আমার সাইডে অন্য ব্যবসা আছে, আমি ওই ব্যবসায় গেছি, এখান থেকে আমার তো শেষ করছে আর ওই ইগারও শেষ করছে। এদিকে টাকা লেনদেনের প্রমাণ থাকলেও জুয়া পরিচালনায় যুক্ত নন দাবি এজেন্ট জীবনের। পুরোটা ফাঁসানো হয়েছে, আমি কোনো জুয়ার সঙ্গে জড়িত না। বিশেষ করে হচ্ছে আমি ওইদিকে আমার কালেকশন আছে, যে কোনোভাবে মানে পরিচিত এইভাবেই। তদন্তে প্রমাণ পেলে অভিযুক্ত জুয়ারুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন পুলিশের এই কর্মকর্তা। আমাদের থানায় এরকম অভিযোগ তেমন আসে না, তবে একটি অভিযোগ আমরা পেয়েছি, সেটা আমরা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি। যদি আমরা সুনির্দিষ্ট এ ধরনের কোনো অভিযোগ আমরা পাই, অবশ্যই আমরা সেটা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। জুয়ার এজেন্টদের আগ্রাসন রুখতে প্রশাসনের হস্তক্ষেপ চান সচেতন মহল। নিউজ ডেস্ক, দেশ টিভি। কোটা আন্দোলনে আহতদের পুনর্বাসন করতে হাসপাতালগুলো থেকে তথ্য সংগ্রহ করা শুরু হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সকালে ঢাকা মেডিকেলে আহতদের দেখতে গিয়ে এমন কথা জানান উপদেষ্টা। এই সময় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আহতদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি সুচিকিৎসার নির্দেশনা দেন তিনি। বলেন, যারা মারা গেছেন তাদের ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, তবে আহতদের পুনর্বাসনে সর্বাত্মক ব্যবস্থা নেবে সরকার। এরই মধ্যে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সব প্রকল্পে শিশু, কিশোর, তরুণদের অগ্রাধিকার দেয়া হবে বলেও জানান উপদেষ্টা। এই বাচ্চারা সুস্থ না থাকলে, এরা পুনর্বাসিত না হলে এই দেশ সুস্থ থাকবে না, আমরা কেউ সুস্থ থাকবো না। এটাতে কি আপনারা একমত? হ্যাঁ ডাক্তার সাহেবরা, আপনারা একমত না? এই বাচ্চাদের প্রতি আমাদের সর্বোপরি দায়িত্ব, এবং আজকে আমি সেই ঘোষণাটাও দিয়ে যাচ্ছি, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় যত প্রকল্প আছে, যত প্রোগ্রাম আছে, সেগুলোকে আমরা এই বাচ্চাদের উপরে ফোকাস করে আমরা এখন সাজাতে যাচ্ছি, যাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 20 থেকে 25 জন শিক্ষার্থী নিয়ে কোটা সংস্কার আন্দোলন শুরু হলেও পরে গণহারে যোগ দেয় স্থানীয় শিক্ষার্থীরা। ছাত্রলীগের অস্ত্রের মহড়া ও নির্যাতনের মুখে আরো ঐক্যবদ্ধ হয়ে ওঠে তারা। ককটেল, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, গুলি, মৃত্যুর মিছিলে এসেছে নতুন বিজয়। তাই দুঃসময় কাটিয়ে সুন্দর দেশ করতে সব অপশক্তিকে দমনের কথা জানান স্থানীয় সমন্বয়করা। কুমিল্লা থেকে সহকর্মী সুমন কবিরা পাঠানো তথ্য ও চিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। টিয়ারশেলের ঝাঁঝালো ধোঁয়া, লাশের সারি, প্রতিবাদী শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত রাজপথ, মিছিলে স্লোগানে প্রকম্পিত আকাশ, ধাওয়া পাল্টা ধাওয়ায় ভয়াল চারপাশ। সব মিলিয়ে কুমিল্লায় চরম অরাজক পরিস্থিতি বিরাজ করে পুরো আন্দোলন জুড়েই। সারা দেশের মতো 1 জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 20-25 জন শিক্ষার্থী আন্দোলন শুরু করে। পরে গণহারে যোগ দেয় শিক্ষার্থীরা। কোটার অভিশাপ, মুক্তিযুদ্ধ চেতনা নামে চেতনার যে ব্যবসা, এটা অন্তত আমরা বন্ধ করতে চেয়েছিলাম। কিন্তু আমাদের চূড়ান্ত প্রত্যাশা কিন্তু প্রথম থেকেই ছিল যে অন্তত এটা থেকে যদি বাংলাদেশিদেরকে মুক্ত করতে পারি, হয়তো এটার পথ ধরেই আমরা স্বাধীনতা লাভ করতে পারবো। ছাত্রলীগের অস্ত্রের মহড়া ও নির্যাতনে ঐক্যবদ্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। ক্যাম্পাসে ছাত্রদের বিক্ষোভ বহিরাগত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে আন্দোলন রূপ নেয় দাবানলে। অনেকে আমাদের ছোট ভাইদেরকে অনেককে ধরে ফরহাদ কাউসার সহ বঙ্গবন্ধু হলে ফরহাদ কাউসারকে মারছে শেখ হাসিনা হলের সামনে, এরকম অনেক অসংখ্য স্টুডেন্টকে মারছে, কেউ ভয়ে নামও প্রকাশ করতে পারতেছে না এমন পরিস্থিতিতে। তখন সকল হলের সকল অন্যান্য যারা মেসে থাকে তারা সব একটা প্রতিক্রিয়া জানাইছে। এই প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে পরবর্তী হয়েছে আমাদের আন্দোলনটা আস্তে আস্তে আর বেগবান হচ্ছিল। সারা বাংলাদেশে সর্বপ্রথম কুমিল্লায় আঘাত খাইছে পুলিশের এবং ছাত্রলীগের পেদাত্তা বাহিনীর মাধ্যমে। এই যে গুলিও করছে প্রথম কুমিল্লা থেকে, তার মানে হচ্ছে বাংলাদেশের যে বর্তমান স্বাধীনতার সূত্রপাত কিন্তু কুমিল্লা থেকেই হয়েছে, যে আমাদের ছাত্র আন্দোলন চত্বর থেকে। সুন্দর বাংলাদেশের প্রত্যাশা জানিয়ে সমন্বয়করা বলেন, সব অপশক্তিকে শক্ত হাতে দমন করতে হবে। নিউজ ডেস্ক,
দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলনে নেমেছে কমিউনিটি ক্লিনিকের কর্মীরা। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আন্দোলনের কারণ আসলে কি এবং কি বলছেন আসলে তারা? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে কমিউনিটি ক্লিনিকে যারা কর্মরত আছে, সিএইচসিপি যাদেরকে বলা হয়, তারা আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে আসলে শাহবাগ মোড়ে অবস্থান নিচ্ছে। তারা জাতীয় জাদুঘরের সামনে এই মুহূর্তে অবস্থান নিচ্ছে। তারা যেটি বলছে যে তাদেরকে 2011 সালে নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা কিন্তু সারা দেশের 14,000 যে কমিউনিটি ক্লিনিক রয়েছে সেগুলোতে কিন্তু তারা সপ্তাহে 6 দিন স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত তাদের যে বেতন ভাতা দেয় সেটি কিন্তু কমিউনিটি ক্লিনিকের জন্য যে ট্রাস্ট রয়েছে সেই ট্রাস্টের অধীনে দেওয়া হচ্ছে এবং তাদের যে মূল দাবি হচ্ছে যে এই কমিউনিটি ক্লিনিকে যে ট্রাস্ট তৈরি করা হয়েছে সেই ট্রাস্টের প্রধান চেয়ারম্যান সৈয়দ মুদাসির আলীর পদত্যাগ এবং এর বাইরে তাদেরকে রাজস্ব খাতের অর্থাৎ জাতীয়করণ করে সরকারিভাবে তাদের যে বেতন ভাতা এবং সরকারি যেসব সুবিধা সেটিকে দেওয়ার দাবি জানাচ্ছেন। এবং এই দাবিতে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে 14,000 সারা দেশে যে কমিউনিটি ক্লিনিকগুলো রয়েছে সেই কমিউনিটি ক্লিনিকের যে সব স্বাস্থ্য কর্মকর্তা রয়েছে অর্থাৎ সিএইচসিপি যাদেরকে বলা হয়, তারা কিন্তু এখানে অবস্থান গ্রহণ করেছেন এবং তাদের দাবি না মানা পর্যন্ত কিন্তু এক দফা দাবি তাদের যে সরকারি চাকরি সেটাকে সরকারিকরণ করতে হবে এবং এই দাবি না মানা পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং সেই দাবি আসলে কতটুকু মানা হবে সেটা কিন্তু এখন পর্যন্ত জানা যায় না। তবে এখন পর্যন্ত যে 14,000 কমিউনিটি ক্লিনিক রয়েছে সেগুলোতে কিন্তু স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে এবং এর ফলে কিন্তু সাধারণ মানুষ যারা গ্রামে চিকিৎসা নেয় তারা কিন্তু সেরকম পাচ্ছে না। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতি। জুথি। হাসান মাহমুদ যুক্ত ছিলেন শাহবাগ থেকে। 2 শিক্ষকের পদত্যাগের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় নানা ধরনের হয়রানি, ইংলিশ ও বাংলা ভার্সনে বৈষম্য, অর্থ আত্মসাতের অভিযোগে তাদের পদত্যাগ দাবি করেন তারা। সোমবার সকাল 11টায় শান্তিনগর মোড়ে অবস্থান নিয়ে ইংলিশ ভার্সনের ভাইস প্রিন্সিপাল শ্যামা ও বাংলা ভার্সনের শিক্ষক দেলোয়ারের পদত্যাগ দাবি করে শিক্ষার্থীরা। টিচার্সরা বলছে বলে আজ ওরা আমাদের গায়ে হাত তুলছে, আমাদের বিপক্ষে যে দেখেন কতগুলো মেয়ে দেখেন ওদের ইংলিশ ভার্সন আটকে রাখছে, বাংলা ভার্সন আটকে রাখছে কেন? আমরা জবাবে আমরা কাউকে জোরপূর্বক আনতেছি না, বলতে গেছি গায়ে হাত তুলছে, বাজারে গায়ে হাত তুলছে, মেয়েদের ধাক্কা দিচ্ছে। থাকতে থাকতে আমাদের সামনে প্রেস থাকতে থাকতে আমাদের সামনে সাইন করে তাদের পদত্যাগ করতে হবে। আমরা ওদের পদত্যাগ চাই। ওরা কোন সাহসে আমাদের রাস্তার মেয়ে বলে, কোন সাহসে আমাদের রাস্তার পোলাপান বলে, কোন সাথে রাইতে আমাদের রাস্তার মেয়ে বলে। মনে আসবে না। আমি তো ওকে ঠিক আছে স্যার, আমি চলে যাচ্ছি। বলে তো আপনি যদি ওনাকে মাপ চান, উনি পায়ে ধরে মাপ চাইতেন, আমি নাম বলবো না, এরকম অনেক টিচারকে পায়ে ধরে ময়নার পায়ে ধরে মাপ চাইতেন। আমি তো ওকে ঠিক আছে। পঞ্চদশ সংশোধনীয় নিয়ে রিটের বিষয়ে কথা বলছেন আইনজীবী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে, কিন্তু সেই আদেশ আপিলের ডিভিশনের আদেশ অমান্য করে পঞ্চদশ সংশোধনী আনা হয়। কারণ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দশম এবং একাদশ সংসদের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার ব্যবস্থা বাতিল করা হয়। কাজে এটা অ্যাপিলেট ডিভিশনেরও একটা আদেশের পরিপন্থী। কাজে এই পঞ্চদশ সংশোধনীতে অনেকগুলো আইনগত এবং সাংবিধানিক সমস্যা আছে। আমি আপনাদেরকে এই কথা বললাম, আরো অনেকগুলো বিষয় আছে এবং আমরা যখন রুলের শুনানি করব এগুলো আমরা আদালতকে বলবো। কাজে আমরা এই জিনিসগুলো যেন কোর্ট দেখেন সেই জন্য আমরা একটা রুল চেয়েছি এবং কোর্ট আমাদেরকে একটা রুল দিয়েছে। হাবিব ভাই হাতটা সরান, হাবিব ভাই মোবাইল সরান। এটা হলো আমার নিজের ব্যক্তিগত মতামত হচ্ছে, যদি পঞ্চম সংশোধনী সম্পূর্ণভাবে স্টে করে দেয়া হয় তাতে কোনো ধরনের সাংবিধানিক সমস্যা তৈরি হবে না বর্তমান কনটেক্সটে। পঞ্চদশ যদি পঞ্চদশ আমার অভিমত হচ্ছে একজন আর আপনি জিজ্ঞেস করছিলেন কারা করেছেন, এটা ডক্টর বদিউল আলম মজুমদার একজন পিটিশনার, ডক্টর হাফিজ উদ্দিন খান, ডক্টর তুফাইল আহমেদ এবং আমাদের সাথে আরো দুজন
ইয়াং তরুণ পিটিশনার আছেন যারা এই পঞ্চদশ সংশোধনীর কারণে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন, কারণ তারা হয়তো দশম একাদশ নির্বাচনে সুষ্ঠু নিরপেক্ষ হলে ভোট দিতে পারতেন, কিন্তু যেহেতু তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দেয়া হয় এবং কোনো নিরপেক্ষ নির্বাচন হয়নি, তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। কাজে তারা দুজনও আমাদের সাথে, দুজন তরুণ ভোটার আমাদের সাথে পিটিশনার হিসাবে আছেন, আর ওনারা আছেন আইন মন্ত্রণালয়ের সচিব এবং সংসদ সচিবালয়ের সচিব। আমরা অবকাশকালীন শুনানির পরে এই ব্যাপারে চিন্তা করে নেক্সট স্টেপ, পরবর্তী পদক্ষেপ ঠিক করব। পঞ্চদশ সংশোধনী নিয়ে রিটের বিষয়ে কথা বলছেন আইনজীবী, আমরা সরাসরি সেখানেই ছিলাম। স্বৈরাচার সরকারের দোসর ও দুর্নীতিবাজ আখ্যা দিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর দিদার উল আলমের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। একই সঙ্গে উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল বাকি ও রেজিস্ট্রার জসিম উদ্দিনেরও পদত্যাগ চায় তারা। দাবি আদায়ে শিক্ষার্থীরা রোববার থেকে পালন করছে স্টেপ ডাউন কর্মসূচি। ঘেরাও করা হয় প্রশাসনিক ভবন, উপাচার্য কার্যালয় ও তার বাসভবন। এক পর্যায়ে উপাচার্যের বাসভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা। বিক্ষুব্ধদের অভিযোগ, কোটা আন্দোলন বিরোধী বিভিন্ন কার্যকলাপ ও বিগত সময়ে বিভিন্ন অনিয়মের কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্তমানে শিক্ষার্থীদের কাছে প্রশ্নবিদ্ধ এবং সাধারণ শিক্ষার্থীরাও আস্থা হারিয়েছে। সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখায় ১১ অঞ্চলে হতে পারে ঝড়ো বৃষ্টি। সোমবার সকালে এ তথ্য জানান আবহাওয়া অধিদপ্তর। এর আগে রোববার আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা এক আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে বাংলাদেশ ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দেশের সব সমুদ্র বন্দরে জারি করা হয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, সাগরের অবস্থা এখন কেমন দেখছেন, জানাবেন আমাদেরকে। হ্যাঁ জ্যোতি, আপনি যেমনটি বলছিলেন আসলে যে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি হয়েছে, আষাঢ় পেরিয়েছে কিন্তু বর্ষার আবহ এখনো কাটেনি। গতকাল থেকে আসলে ভারী বর্ষণ কক্সবাজারে, এবং সেই সাথে আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে এই ভারী বর্ষণ আগামীকালও থাকতে পারে, এবং সাগরের যে উত্তালতা তার প্রেক্ষিতেই সাগরে যেই মাছ ধরার ট্রলারগুলো গিয়েছিল সেগুলো ফিরে এসছে, এবং কক্সবাজারের যে বিভিন্ন ঘাটগুলো রয়েছে সেখানে কয়েক হাজার মাছ ধরার ট্রলার এখন নিরাপদে অবস্থান করছে, এবং সেই সাথে এখনো পর্যন্ত গভীর সাগরে যে ট্রলারগুলো রয়েছে সেগুলোকে ফিরে আসার জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এবং সেই সাথে যেটি আসলে শঙ্কার বিষয়, ভারী বর্ষণ হলেই কক্সবাজারের যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেখানে পাহাড় ধসের ঘটনা তো ঘটেই, এবং সেই সাথে গতকাল ৩ জনের প্রাণহানি হয়েছে পেকুয়ার যে পাহাড়ি এলাকা রয়েছে শিলখালিতে সেখানে, এবং এই পুরো বর্ষা মৌসুম জুড়ে কক্সবাজারে প্রায় ২০ জনের মতো প্রাণহানি ঘটেছে কিন্তু পাহাড় ধসের ঘটনায়। এবং সেই সাথে রোহিঙ্গা ক্যাম্পের কথা তো বলতেই হয়, সেখানে ভারী বর্ষণ হলেই পাহাড় ধসের ঘটনা ঘটে এবং হতাহতের ঘটনা তো নিত্য নৈমিত্তিক ব্যাপার। সব মিলিয়ে আসলে গতকাল থেকে যে ভারী বর্ষণ সেটি এখনো অব্যাহত রয়েছে কক্সবাজারে, এবং সেটি আগামীকাল পর্যন্ত, এবং হয়তো এরপরেও সেটি অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া তার পূর্বাভাসে জানিয়েছে। তো জ্যোতি, কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আমাদের সহকর্মী সৌরভ দেব কক্সবাজার থেকে যুক্ত ছিলেন। দেখছেন সংবাদ দুপুর। আন্তর্জাতিক প্রসঙ্গ।
হামলা চালিয়ে রাশিয়ার কুরস্ক অঞ্চলের আরও একটি সেতু ধ্বংস করেছে ইউক্রেন সেনারা। পাল্টা কিয়েভে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে জেলেনস্কি প্রশাসন রাশিয়াকে পারমাণবিক হামলা চালাতে উস্কানি দিচ্ছে বলে দাবি করেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। আরও জানাচ্ছেন আফরিন মৌ। ইউক্রেনীয় বাহিনীর হামলায় কাঁপছে রাশিয়ার সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চল। এর মধ্যে সেখানকার একের পর এক সেতুতে হামলা চালাচ্ছে তারা। স্থানীয় সময় রোববার কুর্স্ক অঞ্চলের জাভানোয়ের সেম নদীর সেতুতে হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। এক ভিডিও ফুটেজে দেখা যায় বিকট শব্দে সেতুটি ধসে পড়েছে। এটি রাশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেতু বলে জানায় গণমাধ্যম। এর আগে সপ্তাহের শুরুতে গ্লুশকোভো শহরের কাছে একই নদীর আরেকটি সেতু ধ্বংস করে ইউক্রেনীয় বাহিনী। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, কুর্স্কে সামরিক অনুপ্রবেশ ও হামলার পেছনে তাদের লক্ষ্য রুশ বাহিনী, প্রতিরক্ষা শিল্প এবং অর্থনীতির ক্ষতি করা। তবে রাশিয়ার আক্রমণ বন্ধ করার জন্য একটি বাফার জোন তৈরি তাদের অন্যতম লক্ষ্য বলেও জানান তিনি। এছাড়া 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন পূর্ণমাত্রার রুশ আক্রমণ শুরু করার পর থেকেই এটি রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় সেনাদের সবচেয়ে উল্লেখযোগ্য অনুপ্রবেশ বলেও জানা গেছে। তবে হামলার শুরু থেকে ইউক্রেনীয় বাহিনী পশ্চিমা অস্ত্র ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া চলমান উত্তেজনার মধ্যেই বেলারুশ সীমান্তে 1,20,000-এর বেশি সৈন্য মোতায়েন করেছে ইউক্রেন। এ পরিস্থিতিতে জেলেনস্কি প্রশাসন রাশিয়াকে পারমাণবিক হামলা চালাতে উস্কানি দিচ্ছে বলে দাবি বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর। বেলারুশিয়ান ইউক্রেনীয় সীমান্তে 1 লাখের বেশি ইউক্রেনীয় সৈন্য রয়েছে। তারা উত্তেজনা বাড়াতে চায়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের অনুপ্রবেশ মস্কোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য করবে, যা বিশ্বব্যাপী তার ভাবমূর্তিকে অপরিবর্তনীয়ভাবে ক্ষতিগ্রস্ত করবে। কিয়েভে পাল্টা হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।